আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ পরিচিতি নিয়ে। একটা ক্লাসে আমরা 6 থেকে 7টি টপিক আলোচনা করব, যে টপিকগুলো আমাদের কম্পিটিটিভ এক্সাম অর্থাৎ চাকরি পরীক্ষা এবং ভর্তি পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ। ক্লাসটি শুরুর আগে আমি আপনাদেরকে আজকের ক্লাসে কী আলোচনা অপেক্ষা করছে আমাদের জন্য সেই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এই মাঝখানে বাংলাদেশের আমি বিভাগগুলো এঁকে রেখেছি। এরপরে চারপাশে 4টা দিক নির্ণয় করে দেখাচ্ছি। এক পাশে আছে ইন্ডিয়া, এক পাশে আছে মিয়ানমার। বাংলাদেশের একটু দূরে নেপাল আছে, আবার একটু উত্তরে ভুটান আছে। নেপাল এবং বাংলাদেশের মধ্যবর্তী ছোট্ট একটি ভারতীয় জায়গা আছে, এটাকে বলা হয় চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর। এই চিকেন নেক পার হলে আমরা নেপাল পাবো, চিকেন নেক পার হয়ে একটু সামনে গেলে আমরা চায়নাকে পাবো। বুঝতে পারছেন, অল্প একটু জায়গার জন্য আমরা চায়নাকেও পাইনি, আমরা নেপালকেও পাইনি। সেজন্যই আমাদের ভূরাজনীতিতে ভারতের ইম্প্যাক্ট অনেক বেশি। আমরা আজকে সেই বিষয়গুলো নিয়ে কিছু হলেও ধারণা দেওয়ার চেষ্টা করব। এর উপরে আছে চায়না। এই চায়নার সাথে বাংলাদেশের দূরত্ব এই জায়গাটুকুই। এই জায়গাটা যদি আমাদের কাছে চলে আসতো তাহলে আমরা ভৌগোলিকভাবে আরও গুরুত্বপূর্ণ দেশ হিসেবে আমরা আত্মপ্রকাশ করতাম। আমাদের ভূরাজনৈতিক ভ্যালু বহির্বিশ্বের কাছে আরও অনেক বেশি বেড়ে যেত। আমাদের বঙ্গোপসাগর আছে, বঙ্গোপসাগরে গভীর সমুদ্র বন্দর করার জন্য অনেকেই চেষ্টা করছে বা অনেকেই চাচ্ছে। গভীর সমুদ্র বন্দর এবং যদি ঘাঁটি আমরা এখান থেকে কাউকে দিয়ে দেই তাহলে সেই দেশ এসে আমাদের এদিক থেকে আমাদের গুরুত্ব বাড়াবে। আবার উপরের দিক থেকে যদি চায়নার সাথে আমাদের সীমান্ত সম্পর্ক থাকতো তাহলে আমাদের গুরুত্ব আর একটু বেশি বাড়তো। সেই কথাগুলোই বলবো, তবে ধাপে ধাপে। আমি প্রথমে আপনাদেরকে আজকে বাংলাদেশকে চেনাবো, বাংলাদেশের ভিতরে কি আছে না আছে এবং কম্পিটিটিভ এক্সামে কী ধরনের প্রশ্ন হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এর পাশাপাশি বাংলাদেশের চারপাশে যে প্রান্তিক জায়গাগুলো সেগুলো নিয়ে কথা বলবো। কথা বেশি হয়ে যাচ্ছে, আস্তে আস্তে শুরু করি। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ মানচিত্রে বাংলাদেশের এদিকটা দক্ষিণ দিক, এদিকটা পূর্ব, এদিকটা উত্তর, এদিকটা পশ্চিম। মানচিত্র যখন পড়বেন তখন উপরের দিকটাকে উত্তর দিক ধরতে হবে। আমাদের প্রথমে আমরা চিনে নিব আমাদের চারপাশে কি আছে। আমাদের চারপাশের এই যে দক্ষিণ দিকে আছে বে অফ বেঙ্গল, এরপরে পশ্চিম দিকে আছে ভারত, উত্তর দিকে আছে ভারত, পূর্ব দিকে আছে ভারত এবং মিয়ানমার। শব্দটা মায়ানমার না, মিয়ানমার। ওকে, এখন আমরা এই মিয়ানমার এবং ভারত সেন্ট্রিক যে আলোচনা সেগুলো একটু পরে আলোচনা করব। তার আগে আমরা বাংলাদেশটাকে চিনিয়ে দিই আপনাদেরকে। একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন, আর যে কথাগুলো বলবো সেগুলো আমার মতো প্রথমে একটা ছবি এঁকে নেবেন। ছবি এঁকে নিয়ে যে কথাগুলো বলবো সে কথাগুলো আস্তে আস্তে একটা একটা করে নোট করে ফেলবেন। বাংলাদেশের আলোচনার প্রথমে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের যে অবস্থান নিয়ে আমাদের প্রবলেম হয় সেই প্রবলেমটা সমাধান করি। আমরা জানি পৃথিবীতে সময় পরিমাপ করা এবং অবস্থান নির্ণয় করার ক্ষেত্রে দুইটা কাল্পনিক রেখা কল্পনা করা হয়, একটা হচ্ছে অক্ষাংশ আর একটা হচ্ছে দ্রাঘিমাংশ। বাংলাদেশ অক্ষাংশে কোথায় আছে, দ্রাঘিমাংশে কোথায় আছে, এটা নিয়ে পরীক্ষা প্রশ্ন আসে। এই আলোচনাটা আমি আপনাদেরকে এখন মুখস্থ করিয়ে দিব একটা টেকনিক দিয়ে, কিন্তু মানচিত্র বুঝে নেওয়ার জন্য আরেকটা ক্লাস আছে, মানচিত্র পড়ার কৌশল। সেই ক্লাসটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে দেখে নিলে আপনার এই অক্ষাংশ দ্রাঘিমাংশ এই প্রবলেম সলভ করে বিশ্বের যে কোনো প্রান্তের মানচিত্র পড়তে আপনার আর কোনো চাপই থাকবে না ইনশাল্লাহ। দেখুন বাংলাদেশের অবস্থান 20 ডিগ্রি 34 মিনিট উত্তর অক্ষাংশ হতে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশে বাংলাদেশ অবস্থিত। এটা হচ্ছে অক্ষরেখায়। একটা দাগ থাকলে সেটাকে মিনিট বলবো, দুইটা দাগ থাকলে সেটাকে আমরা সেকেন্ড বলবো। তাহলে 20 ডিগ্রি 34 মিনিট থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশে বাংলাদেশ অবস্থিত। অক্ষাংশ দ্রাঘিমাংশ সেগুলো ওই ক্লাসে আলোচনা করেছি, সেখান থেকে দেখে নিতে পারেন। এরপরে আবার বাংলাদেশ দ্রাঘিমা রেখায় 88 ডিগ্রি 01 মিনিট পূর্ব দ্রাঘিমা হতে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। আমরা এখানে 4টা ফিগার পাচ্ছি, 20 34 26 38 88 1 92 41। আমি আপনাদেরকে একটু ধারণাটা সহজ করার জন্য একটা ক্লু দিব। আমরা সবাই জানি বাংলাদেশ উত্তর গোলার্ধের দেশ এবং ক্রান্তীয় অঞ্চলের দেশ। কি বললাম? উত্তর গোলার্ধের দেশ এবং ক্রান্তীয় অঞ্চলের দেশ। ক্রান্তীয় অঞ্চল বলতে বেসিকলি বোঝায় হচ্ছে বাংলাদেশ কর্কট ক্রান্তি অঞ্চলের দেশ। এই কর্কট ক্রান্তি অঞ্চলটা অক্ষরেখার 23.5 ডিগ্রি উত্তরে অবস্থিত। কত ডিগ্রি? 23.5 ডিগ্রি উত্তরে অবস্থিত। ঠিক এই রেখাটা বাংলাদেশের মাঝখান দিয়ে গেছে। কোনখান দিয়ে গেছে? মাঝখান দিয়ে। যদি মাঝখান দিয়ে এইখানে যদি 23.5 ডিগ্রি যদি হয় তাহলে বাংলাদেশের শুরু কিন্তু এখান থেকে একেবারে ছেড়া দ্বীপ থেকে
এই ছাড়া দ্বীপ থেকে শুরু, অর্থাৎ 20.34 থেকে শুরু করে 20, 21, 22, 23, 24, 25 একদম শেষে গিয়ে বাংলাদেশ হচ্ছে কত 26, কত হবে 26.38। তাহলে বাংলাদেশের অবস্থান এখানে 20 থেকে 26। এরপরে আমরা জানি বাংলাদেশের ঠিক মাঝখান দিয়ে উত্তর থেকে দক্ষিণ দিকে 90 দ্রাঘিমা রেখা কল্পনা করা হয়। কত ডিগ্রি? 90 যদি মাঝখান দিয়ে এদিক দিয়ে ধরি আমরা ময়মনসিংহের এই দিক দিয়ে, তাহলে এখানে যদি আমরা 90 পাই, তাহলে বাংলাদেশ যদি পূর্ব দ্রাঘিমায় হয় তাহলে 90 এখান থেকে বাংলাদেশ শুরু। এখানে যদি বাংলাদেশের 90 মাঝখানে হয় তাহলে বাংলাদেশের শুরু এখান থেকে। এই যে এই জায়গাটা চাঁপাইনবাবগঞ্জের এই জায়গাটা, এখান থেকে বাংলাদেশের শুরু। এখান থেকে যদি শুরু হয় তাহলে এই জায়গাটা হচ্ছে 88, তাহলে 88 থেকে বাংলাদেশ শুরু, 88, 89, 90, 91, 92, অর্থাৎ এই জায়গাতে এসে বাংলাদেশের শেষ। এটা হচ্ছে কত 92। তাহলে আমরা যদি বাংলাদেশকে এভাবে ধরি, এভাবে ধরলে বাংলাদেশ 88 থেকে 92-এর মধ্যে বাংলাদেশ। আবার যদি এভাবে ধরি 20 থেকে 26-এর মধ্যে বাংলাদেশ, তাহলে সহজ কথা 23 দিয়ে মনে রাখবো আগে পরে 20 থেকে 26, 90 দিয়ে মনে রাখবো আগে পরে 88 থেকে 92। তাহলে আমরা ফিগারগুলো ক্লিয়ার করে ফেলি, 20 থেকে 26, 88 থেকে 92। এবার আমরা চুরি শিখবো। চুরি শিখার আগে ক্লিয়ার করে আরেকবার, 20.34, 26.38, এদিকে আছে 88°1, 92.41। এখানে মাথায় রাখবো 23.5, এখানে মাথায় রাখবো 90, তাহলে ফিগারটা মাথায় থাকবে। কিন্তু এই যে ফিগারগুলো ছোট ছোট আছে, এগুলো আমাদেরকে পরীক্ষার হলে অগোছালো করে দেয়। এই অগোছালো হয়ে যাওয়া থেকে বাঁচতে একটা চুরি শিখব। চুরি হচ্ছে অক্ষাংশের এখানে আমরা 2-এর গ্যাপ নিব। কতর গ্যাপ নিব? 2-এর গ্যাপ। অর্থাৎ আমরা যদি এভাবে বলি, এই যে 2, 4, 6, 8, ওকে ফাইন হয়ে গেল। 20.34, 26.38, 2, 4, 6, 8। এখন আর আমাদের কাছে ব্যাপারটা ফ্লাকচুয়েট করবে না যে আমি কি এখানে 38 নিব না 36 নিব না কি নিয়ে ফেলবো, কিচ্ছু নেওয়ার দরকার নেই। আমি জাস্ট মাথায় রাখবো 2, 4, 6, 8 হয়ে গেল। এখানে যদি 90-কে মাঝখানে ধরি তাহলে 90-এর আগে 88, 90-এর পরে 92। আর এখানে আমাকে ঝামেলায় ফেলবে 1 কোথায় দিব, 41 কোথায় দিব, চাপের কিচ্ছু নাই। 88 ফিগারটা ছোট, 92 ফিগারটা বড়। 1 ফিগারটা ছোট, 41 ফিগারটা বড়। তাহলে ছোটোর পাশে ছোট, বড়োর পাশে বড়। কেল্লা ফতে। এখন পূর্ব দ্রাঘিমা, উত্তর অক্ষরেখা, এই বিষয়গুলো বুঝতে একটু সময় লাগবে, সেটা অন্য ক্লাসে অর্থাৎ মানচিত্রের ক্লাসটা দেখে নিলেই বুঝতে পারবেন। এবার কিছু কথা বলবো যে কথাগুলো আপনারা জানেন পারেন, কিন্তু আমার পক্ষে না বললেই নয়। অর্থাৎ আপনাদেরকে আমি এখন বলবো এই বুড়ো বয়সে আপনাদের পড়ার জন্য যে বাংলাদেশে কয়টা বিভাগ আছে, কয়টা জেলা আছে। তবে আমি একটু কৌশল খাটিয়ে বলবো যেন আপনার এই পড়াগুলোকে মুখস্থ করে রাখতে না হয়। আপনি যেন জিকে উইথ কমন সেন্স দিয়ে এই পড়াগুলোকে আপনার পরীক্ষার হলের জন্য নিজেকে রেডি করে ফেলতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাংলাদেশের এখানে 8টা ভাগ করা আছে। 8টা ভাগ মানে বাংলাদেশি বিভাগ 8টি। এই 8টা ভাগের মধ্যে সবচেয়ে বড় ভাগ কিন্তু চট্টগ্রাম। অর্থাৎ বাংলাদেশের বিভাগ 8টি, এই 8টা বিভাগের মধ্যে সবচেয়ে বড় বিভাগ চট্টগ্রাম আর সবচেয়ে ছোট বিভাগ ময়মনসিংহ। বিভাগগুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটা? চট্টগ্রাম, ছোট হলো ময়মনসিংহ। দুইটা কথা আপনারা লিখে ফেলেন। এর পাশাপাশি দেখেন যদি এখানে কিছু হিডেন প্রশ্ন থাকে, যে প্রশ্নগুলো পরীক্ষার হলে এলে আমরা একটু ভেবাচাকা খেয়ে যাই, কারণ আমাদের এই প্রশ্নগুলো বইয়ের মধ্যে থেকে কেমন জানি আসে না, এগুলো আসে কমন সেন্স থেকে। ওকে, আপনি যদি পরীক্ষার হলে প্রশ্নের সম্মুখীন হন যে বাংলাদেশের কোন কোন বিভাগ সীমান্তবর্তী নয় বা কোন কোন বিভাগ একেবারেই সীমান্তবর্তী, তখন আপনাকে বইয়ের বাইরে গিয়ে মানচিত্র ধরে ধরে পড়তে হবে। আপনার কি এই প্রস্তুতি আছে? যদি না থেকে থাকে তাহলে এই ক্লাসটি দেখুন এবং এই ক্লাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করুন। এখানে দেখেন বাংলাদেশের এই যে ঢাকা বিভাগ এবং বরিশাল বিভাগ, এই দুইটা বিভাগের সাথে সীমান্ত সম্পর্ক নেই। তাহলে ক্লিয়ার করে ফেলুন, বাংলাদেশের ঢাকা এবং বরিশাল বিভাগের সাথে কোনো সীমান্ত সম্পর্ক নাই। তাহলে আমরা পেলাম সবচেয়ে বড় বিভাগ চট্টগ্রাম, সবচেয়ে ছোট বিভাগ ময়মনসিংহ, ঢাকা এবং বরিশাল বিভাগের সাথে সীমান্ত সম্পর্ক নেই। এখানে আরেকটা মজার বিষয় আছে, ঢাকা বরিশাল বিভাগের একটা জেলার সাথেও সীমান্ত সম্পর্ক নাই, কিন্তু কোনো কোনো বিভাগ আছে যাদের সবগুলো জেলায় সীমান্তবর্তী। সে কথাটাই দেখাচ্ছি মানচিত্রে। বাংলাদেশের ময়মনসিংহ এবং সিলেট বিভাগে জেলা আছে 4টি করে 8টি।
এই 8টা জেলারই একটা মিল আছে, মিলটা হলো এই 8টা জেলাই সীমান্তবর্তী জেলা। ওকে ফাইন, উই গট দ্য পয়েন্ট যে বাংলাদেশের 2টা বিভাগের সাথে কোনো সীমান্ত সম্পর্ক নেই। অ্যান্ড উই গট অ্যানাদার পয়েন্ট দ্যাট বাংলাদেশের 2টা বিভাগের প্রত্যেকটা জেলাই সীমান্তবর্তী। ময়মনসিংহ বিভাগের জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা। আবার বলছি, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা। আপনারা এই ক্লাসটি দেখার সময় মানচিত্র নিয়ে ক্লাসটি অবজার্ভ করতে পারেন, নতুবা ক্লাসটি এখান থেকে ভালো করে দেখে নিয়ে পরে যখন প্র্যাকটিস করবেন নিজে নিজে তখন মানচিত্রের সাহায্য নিতে পারবেন। তো আপনাকে অবশ্যই মানচিত্রের সাহায্য নিতে হবে। এরপরে এখানে আছে সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার। 4টা জেলা পেলাম, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার। তাহলে সিলেট এবং ময়মনসিংহ বিভাগের সবগুলো জেলায় সীমান্তবর্তী। ঢাকা এবং বরিশাল বিভাগের সাথে কোনো সীমান্ত সম্পর্ক নেই। আমরা জানি বাংলাদেশের 64টা জেলা আছে এবং আরও একটি প্রস্তাবিত জেলা আছে। এই জেলাগুলো কতটা কোন বিভাগে সেটা আমরা জানব। জেলাগুলোর মধ্যে চট্টগ্রাম বিভাগ, যেটা সবচেয়ে বড় বিভাগ, সেখানে জেলা আছে 11টি, ঢাকাতে জেলা আছে 13টি, সিলেট এবং ময়মনসিংহে 4টা করে জেলা আছে, রংপুর এবং রাজশাহীতে 8টা করে জেলা আছে, এরপরে খুলনাতে 10টি জেলা আছে, ঢাকায় 13টি, বরিশালে 6টি। এখন যদি একটা টেকনিক্যাল কোয়েশ্চেন হয় যে জেলার সংখ্যায় সবচেয়ে বড় বিভাগ কোনটা, ওকে আপনি এখন সহজেই পারবেন। জেলার সংখ্যায় বড় বিভাগ হলো ঢাকা। একবার এসেছিল কোনো একটা পরীক্ষায় যে কোন বিভাগে সবচেয়ে বেশি জেলা আছে, সেটা হচ্ছে ঢাকা। কতটি? 13টি। তাহলে আমরা আয়তনে সবচেয়ে বড় বিভাগ পাচ্ছি চট্টগ্রামকে, কিন্তু জেলার সংখ্যায় সবচেয়ে বড় বিভাগ পাচ্ছি ঢাকাকে। জেলার সংখ্যায় ছোট বিভাগ নেই, কারণ 2টা বিভাগই 4টা করে জেলা আছে। সংখ্যায় বড় বিভাগ ঢাকা, আয়তনে বড় বিভাগ চট্টগ্রাম। এবার আসেন, আমরা জানি আমাদের 8টা বিভাগের পাশাপাশি আরও 2টা বিভাগকে প্রস্তাব করা হয়েছে, সেগুলো এখনও গেজেট বা কার্যক্রম শুরু করেনি। একটা হচ্ছে পদ্মা বিভাগ, একটা হচ্ছে মেঘনা বিভাগ। পদ্মা বিভাগটা হবে ঢাকা থেকে এই অঞ্চলের 5টা জেলাকে নিয়ে, ঢাকা থেকে 5টা জেলাকে নিয়ে, আর মেঘনা বিভাগ হবে এই দিক থেকে 6টা জেলাকে নিয়ে। তাহলে মেঘনা বিভাগ হবে 6টা জেলাকে নিয়ে, আর পদ্মা বিভাগ হবে 5টি জেলাকে নিয়ে। পদ্মা বিভাগ হবে ঢাকা থেকে 5টা জেলাকে নিয়ে, এই জায়গাটাকে ঘিরে পদ্মা বিভাগ। পদ্মা বিভাগের জেলাগুলো হচ্ছে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী এবং গোপালগঞ্জ, আর হেডকোয়ার্টার হবে হচ্ছে ফরিদপুরে। আর মেঘনা বিভাগের জেলাগুলো হবে এদিক থেকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, আর কুমিল্লাতেই হবে হেডকোয়ার্টার। ঠিক আছে, তাহলে আমরা 8টা বিভাগ এখন পাচ্ছি, আর 2টা হয়ে গেলে 10টা হয়ে যাবে। যদি ওই 2টা বিভাগ কার্যক্রম শুরু করে দেয়, তখন আমাদের এই বড়কে ছোটকে, জেলার সংখ্যায় কোনটা বড় কোনটা ছোট, এই তথ্যগুলো কিছুটা পরিবর্তন হবে। আপনি তখন সময়ের সাথে সাথে তথ্যগুলো একটু আপডেট করিয়ে নেবেন। আমরা এখানে জানলাম যে আমাদের 64টা জেলা আছে, একটি জেলা প্রস্তাবিত, ভৈরব জেলা, বহু আগে থেকে প্রস্তাবিত, কিন্তু জেলা হয়ে উঠছে না। হওয়া উচিত। কিশোরগঞ্জে যখন যাই তখন কিশোরগঞ্জের আগা মাথা খুঁজে পাই না, অনেক দূরে মনে হয় যে ভৈরবটা একদিকে, কিশোরগঞ্জ শহর আরেক দিকে। মনে হচ্ছে ভৈরবটাকে জেলা করে দেওয়া উচিত। যারা ভৈরবের আছেন তারা হাত তুলতে পারেন। আমরা জানি বাংলাদেশে জেলা আছে 64টা, এই সংখ্যাগুলো গুনলে 64 হয়ে যাবে। এই 64 জেলার মধ্যে আমাদের কাজ হবে সবচেয়ে বড় জেলা কোনটা এবং সবচেয়ে ছোট জেলা কোনটা সেটা নিয়ে পরীক্ষা প্রশ্ন আসে। আমি বলি বাংলাদেশের সবচেয়ে বড় জেলা হলো রাঙামাটি এবং সবচেয়ে ছোট জেলা হলো নারায়ণগঞ্জ। একটা নাম হয়ে গেল রানা। কি নাম? রানা। রাঙামাটি, নারায়ণগঞ্জ, রাঙামাটি, নারায়ণগঞ্জ। তাহলে বড় জেলা রাঙামাটি, ছোট জেলা নারায়ণগঞ্জ। 2011 সালের আদমশুমারির আগ পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা ছিল মেহেরপুর, কিন্তু এখন মেহেরপুর নয়। 11 সালের আদমশুমারির রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের বর্তমানে সবচেয়ে ছোট জেলা হচ্ছে নারায়ণগঞ্জ। এবার একটা গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব, মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে কনফিউশন থেকে বেরোতে পারবেন। বাংলাদেশের চারপাশে বেশ কিছু জেলা আছে যেগুলো সীমান্তবর্তী। আমরা জানি বাংলাদেশের চারপাশে 2টো দেশ, এক পাশে বঙ্গোপসাগর, সেদিকে দেশ না ধরলেও বাকি যে 3 পাশ, সেই 3 পাশে 2টো দেশ। এই 2টো দেশের ধারণা দিয়ে আপনাদেরকে আমি ফ্রিতে একটা সংবিধানের অনুচ্ছেদ মুখস্থ করিয়ে দেই। বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানা নিয়ে একটা অনুচ্ছেদ আছে, সেই অনুচ্ছেদটা হলো 2 নম্বর অনুচ্ছেদ। সো এটা মনে রাখবেন এভাবে, আমাদের প্রতিবেশী দেশ 2টো, এই 2টো প্রতিবেশী দেশ নিয়ে কথা বলা আছে সংবিধানের 2 নম্বর অনুচ্ছেদে।
মজার না? হ্যাঁ, মজার। এই মজায় যদি পুরো সংবিধান মুখস্থ করে ফেলতে চান, তাহলে সংবিধানের অনুচ্ছেদের আমি ক্লাস নিয়ে রেখেছি আরও বহু আগেই, সেই ক্লাসটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। বাংলাদেশের সীমান্তবর্তী জেলা হচ্ছে 32টি, ভারতের সাথে 30টি, মিয়ানমারের সাথে 3টি। এবার বলতে পারেন, ওমা স্যার মনে হয় যোগ পারে না। হ্যাঁ, আমি যোগ পারি, কিন্তু সিস্টেমটাই এরকম। কেন এরকম একটু দেখাই আপনাদেরকে। আমরা জানি বাংলাদেশের পার্বত্য অঞ্চলে 3টা জেলা আছে, একটা হচ্ছে খাগড়াছড়ি, রাঙামাটি এবং বান্দরবান। ঠিক আছে, এই জায়গাটা নিয়ে আমাদের যত কনফিউশন, এবং পরীক্ষকরা এক ছটকায় এখানে চলে যান পরীক্ষার হলে প্রশ্ন করার জন্য, আমাদেরকে বা প্রার্থীদেরকে একটু ভেবাচেকা খাইয়ে দেন, আমরা ক্লিয়ার করে ফেলবো। এখানে দেখেন খাগড়াছড়ি, রাঙামাটি এবং বান্দরবান আছে, এদিকে আছে কক্সবাজার। এই জায়গাটা যদি আমরা ইমাজিন করি, মানচিত্রে ভালো করে দেখে নিব। এখানে দেখেন, একটু আগে বলেছিলাম বাংলাদেশের সবচেয়ে বড় জেলা হচ্ছে রাঙামাটি। রাঙামাটি বড় জেলা, এবং এই রাঙামাটির আর একটা বৈশিষ্ট্য হচ্ছে রাঙামাটির এক পাশে ইন্ডিয়ার সীমানা, আরেক পাশে মিয়ানমারের সীমানা। ওকে, বেশ গুরুত্বপূর্ণ বিষয়। একটা প্রশ্ন আসে, বাংলাদেশের কোন জেলার সাথে ভারত এবং মিয়ানমারের সীমান্ত সম্পর্ক আছে? সেটা হলো রাঙামাটি। তাহলে আমরা ক্লিয়ার করে নেই, রাঙামাটি এমনিতেই বড় জেলা আমাদের, আবার বেশি সীমানা আছে। তাহলে বড় জেলা বেশি সীমানা, ওই যে জিকে উইথ কমন সেন্সের কনসেপ্ট দিয়ে আপনি মনে রাখতে পারবেন, বড় জেলা বেশি সীমানা। এদিক থেকে শুরু করে এই জায়গাটা পুরোটাই ভারতের। এখানে আছে 30টা সীমান্তবর্তী জেলা। কি কি দেখেন, রাঙামাটি আছে, খাগড়াছড়ি আছে, এদিক দিয়ে ফেনী থেকে শুরু করে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, এভাবে করে করে রংপুর বিভাগের বেশ কিছু জেলা মিলিয়ে মোট ভারতের সাথে আছে 30টি, আর মিয়ানমারের সাথে আছে 3টি। কিন্তু একটা জেলা দুইটা দেশের সাথে হওয়াতে 30 আর 3 মিলে 32 হয়ে গেছে। আপনি যদি মিয়ানমারের খুঁজেন, সেখানে আপনি রাঙামাটি পাবেন। আপনি যদি ভারতের খুঁজেন, সেখানে আপনি রাঙামাটি পাবেন। রাঙামাটি দুই দিকেই আছে, কিন্তু ভিতরে কটা রাঙামাটি? একটা। সেই জন্য 30 আর 3 যোগ করলে 32। পৃথিবীতে প্রথম কোনো যোগ অঙ্ক ভুল করার পরেও আপনি নাম্বার পেয়ে যাবেন। ঠিক আছে, ওকে, 30 আর 3 যোগ করলে 32। যদি তারপরেও কোনো কনফিউশন থেকে যায় পরীক্ষার হলের জন্য, উত্তরটা এখানেই আছে। এই যে সীমান্তবর্তী শব্দটাকে আমরা একটু যদি কনভার্ট করতে পারি, বর্তী 32, আমার সাথে বলেন, বর্তী 32। তাহলে বর্তির মধ্যেই 32 দেওয়া আছে, আমার আর কোনো যুদ্ধ করার দরকার নাই। এদিকে আমি 30 আর 3 যোগ করলে 33-এ যাবো না, 32-এ থাকবো। সীমান্তবর্তী জেলা 32টি, 30টি ভারতের সাথে, 3টি মিয়ানমারের সাথে। ভারতের 30টা নিয়ে প্রশ্ন আসবে না, কারণ ভারতের 30টা নিয়ে প্রশ্ন করতে গেলে পরীক্ষক কোনটা ছেড়ে কোনটা ধরবেন তিনি নিজেই কনফিউশনে পড়ে থাকবেন, দরকার নাই। 3টা ছোট একটা টার্ম, সেই 3টা নিয়ে আমরা পরীক্ষায় প্রশ্ন আসে, সেখান থেকে আমরা সলভ করে ফেলবো। 3টা জেলা কি কি? বান্দরবান, এরপর আছে রাঙামাটি, আর একটা হচ্ছে কক্সবাজার। এই যে বান্দরবান, রাঙামাটি, কক্সবাজার, আমি একটু অর্ডার চেঞ্জ করে লিখলাম, আমি একটা নাম পেয়ে গেলাম, বারাক। কি পেলাম? বারাক। তো বারাক নামটাকে যদি আমরা এভাবে গুছাই বলি, বারাক মিয়া। কি বললাম? বারাক মিয়া। তাহলে কাজ হয়ে গেল। বারাক মানে বান্দরবান, রাঙামাটি, কক্সবাজার, মিয়া মানে মিয়ানমার। তাহলে বারাক মিয়া মানে হলো বান্দরবান, রাঙামাটি, কক্সবাজারের সাথে মিয়ানমারের সীমান্ত সম্পর্ক আছে। ইউ গট দ্য পয়েন্ট? আই থিঙ্ক ইউ গট দ্য পয়েন্ট। বাংলাদেশের প্রান্তিক জায়গাগুলো নিয়ে পরীক্ষা প্রশ্ন আসে, যেমন আমরা দেখতে পাই সর্ব উত্তরের জেলা কোনটা, দক্ষিণের জেলা কোনটা, কিংবা সর্ব উত্তরের লোকালয় কোনটা, দক্ষিণের লোকালয় কোনটা। আমরা এগুলা শিখে নিব, আগে ব্যাপারটা একটু দেখাই। এদিকটা যদি উত্তর হয় তাহলে এটা সর্ব উত্তর, এদিকটা যদি পশ্চিম হয় তাহলে এটা একদম সর্বপশ্চিম, এদিকটা যদি পূর্ব হয় তাহলে এটা সর্বপূর্ব, আর এদিকটা যদি দক্ষিণ হয় তাহলে এটা সর্বদক্ষিণ। তাহলে আমরা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম বুঝলাম। এখান থেকে 5টা বা 6টা করে জায়গার নাম আমাদেরকে জানতে হয়। কি কি আছে? স্থান বা লোকালয়, ইউনিয়ন, থানা, জেলা, বিভাগ, এই বিষয়গুলো জানবো আমরা। আমাদের পরীক্ষায় একটা প্রশ্ন আসে, সর্ব উত্তরের লোকালয় কোনটা, সর্ব উত্তরের লোকালয় কোনটা, সর্ব উত্তরের ইউনিয়ন কোনটা, সর্ব উত্তরের থানা কোনটা, জেলা কোনটা, বিভাগ কোনটা, আমরা এটা ক্লিয়ার করব। সর্ব উত্তরের স্থান বা লোকালয় হলো জায়গিরজোত। এই যে এই জায়গাটা, এই দিকটির একটা গ্রাম, এই গ্রামটাকে বলা হয় জায়গিরজোত। তাহলে সর্ব উত্তরে জায়গিরজোত। সর্ব উত্তরের ইউনিয়ন, একটু নিচে আসলে আমরা দেখব এখানে একটা ইউনিয়ন আছে, বাংলাবান্ধা, বাংলাবান্ধা ইউনিয়ন। এরপরে এই বাংলাবান্ধা ইউনিয়নটা পড়েছে তেঁতুলিয়া থানার ভিতরে, আর তেঁতুলিয়া থানাটি পড়েছে পঞ্চগড়ের ভিতরে, পঞ্চগড় জেলাটি পড়েছে রংপুর বিভাগের ভিতরে। তাহলে আমরা সর্ব উত্তরের দিকে যদি যাই তাহলে আমরা এইভাবেই যাব। নতুবা আপনি যদি মনে করেন যে আপনি
হানিমুন করতে চলে যাবেন উল্টা দিকে, বাংলাদেশের উত্তর দিকে, অনেকেই দক্ষিণ দিকে যায়, অর্থাৎ সেন্ট মার্টিনের দিকে যায়। আপনি যদি উল্টা দিকে যেতে চান তাহলে কীভাবে যাবেন? ঢাকা থেকে বের হয়ে রংপুর যাবেন বিভাগ, পঞ্চগড় যাবেন, তেঁতুলিয়া যাবেন, বাংলাবান্ধা যাবেন, জায়গিরজোতে যাবেন, এরপরে যা করার করবেন, ঠিক আছে? তাহলে আমি আরেকবার বলছি, জায়গিরজোত, বাংলাবান্ধা, তেঁতুলিয়া, পঞ্চগড়, রংপুর, এটা হচ্ছে সর্ব উত্তর। এরপর আমরা শিখে নিব দক্ষিণ, এরপরে পূর্ব, পশ্চিম। এবার সর্বদক্ষিণ জানবার পালা। সর্বদক্ষিণের স্থান বা লোকালয় হচ্ছে ছেড়াদ্বীপ, আর ইউনিয়ন হচ্ছে সেন্ট মার্টিন। একটু সচেতন করে দিই আপনাদেরকে, কখনো কখনো ছেড়াদ্বীপ থাকে না অপশনে, তখন আপনাকে উত্তর করতে হবে সেন্ট মার্টিন। আপনারা যদি এদিকে তাকান তাহলে দেখবেন বাংলাদেশের এখানে একটা ফোঁটা দেওয়া আছে, গোল বৃত্ত, তার নিচে ছোট একটা জায়গা দেওয়া আছে, এটা হচ্ছে ছেড়াদ্বীপ, এটা হচ্ছে সেন্ট মার্টিন। তাহলে ব্যাপারটা একটু মাথায় রাখবেন। তাহলে ছেড়াদ্বীপ, সেন্ট মার্টিন, আর থানা হচ্ছে টেকনাফ, জেলা হলো কক্সবাজার, আর বিভাগ হলো চট্টগ্রাম। তাহলে ছেড়াদ্বীপ স্থান বা লোকালয় সর্বদক্ষিণের, ইউনিয়ন হলো সেন্ট মার্টিন, থানা হলো টেকনাফ, জেলা হলো কক্সবাজার, আর বিভাগ হলো চট্টগ্রাম। এবার আমরা জেনে নিব সর্বপূর্ব এবং পশ্চিমের যে অবস্থানগুলো আছে সেগুলোর কথা। সর্বপূর্বে আছে যে স্থান, তার নাম হচ্ছে আখাইন ঠং। আখাইন ঠং, কোথাও কোথাও আখানি ঠং দেওয়া আছে, হোয়াট এভার, লাস্টের দিকে শুধু এই ঠ্যাং ঠুংটা খেয়াল করলেই চলবে। এটাকে একটু টেকনিকে বলে রাখি, ওই দিকের মানুষের নামের পিছনে বা নামের মধ্যে অনুস্বার এই বর্ণটা প্রয়োগ দেখা যায়, সুতরাং ওদিকের মানুষের যেহেতু নামের মধ্যেই থাকে তাহলে আখাইন ঠং নামটা ওদেরই, ওদিকে ধরে রাখবেন। তাহলে সর্বপূর্বে আছে আখাইন ঠং, ইউনিয়ন নাই ওইদিকে। এরপরে থানা হচ্ছে থানচি, জেলা বান্দরবান, বিভাগ হচ্ছে চট্টগ্রাম। তাহলে আখাইন ঠং, ইউনিয়ন নাই, থানচি, বান্দরবান, আর বিভাগ হলো চট্টগ্রাম। পূর্ব শেষ আমরা পশ্চিমে যাব, পশ্চিম মানে এই জায়গাটা। পশ্চিমে যে স্থানটা আছে তার নাম হচ্ছে মনাকষা, ইউনিয়ন নাই পশ্চিমেও, থানা হলো শিবগঞ্জ, জেলা হলো সিএনজি, আর বিভাগ হলো রাজশাহী। আচ্ছা বলেন তো সিএনজি মানে কি? সিএনজি মানে হলো চাঁপাই নবাবগঞ্জ। যারা চাঁপাই নবাবগঞ্জের আছেন মন খারাপ করবেন না, নামটা আপনাদের অনেক বড়। এখন নবাবগঞ্জ বলে, কিন্তু নবাবগঞ্জ বললে আবার অনেকগুলো জায়গাতে নবাবগঞ্জ আছে, তো একটু ঝামেলা হয়ে যায়, সেজন্য আমি সিএনজি বানিয়ে ফেললাম। আর সিএনজি বানিয়ে ফেলার পাশাপাশি আর একটা ক্লু দিব, বাংলাদেশের পদ্মা নদী প্রবেশ করেছে কিন্তু চাঁপাইনবাবগঞ্জ জেলা দিয়ে প্রথমবার। সুতরাং আপনি এটা ভেবে বলতেই পারেন, পদ্মা নদী কী করে এলো? পদ্মা নদী এলো সিএনজি করে। কি করে এলো? সিএনজি করে, অর্থাৎ পদ্মা নদী বাংলাদেশে প্রবেশ করে চাঁপাইনবাবগঞ্জ জেলা দিয়ে। সো আমরা এখানে আরেকবার দেখছি, স্থান হচ্ছে মনাকষা, ইউনিয়ন নাই, থানা হলো শিবগঞ্জ, জেলা সিএনজি, আর বিভাগ হলো রাজশাহী। তাহলে আমরা চারপাশের এই দিকগুলো জেনে গেলাম। এখন একটা টেকনিক বলে দেই, অনেক সময় আমাদের এটা ডিটেক্ট করা একটু টাফ হয়ে যায়। সব কিছু বাদ দিয়ে যদি একটা শব্দ মাথায় রাখতে পারি তাহলে আমরা মনে হয় আস্তে আস্তে ওই শব্দ থেকে আর একটু ভিতরের দিকে যেতে পারবো। প্রত্যেক জেলার কথা বলে, এই জেলাগুলো হচ্ছে পঞ্চগড়, চাঁপাইনবাবগঞ্জ, বান্দরবান, কক্সবাজার। একটা শব্দ হয়ে গেল পচাবাক। পঞ্চগড়, চাঁপাইনবাবগঞ্জ, বান্দরবান, কক্সবাজার। এরপরে আমি প্রত্যেক জায়গা থেকে একটা জেলাকে ধরে আর একটু ডিপে যাব এবং আমরা আস্তে আস্তে উত্তরগুলো মিলিয়ে ফেলতে পারবো, আশা করি বুঝছি। একটু আগে জেনে নিয়েছিলাম বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি এবং কোন দেশের সাথে কয়টি করে আছে। এবার জানবো ওইসব দেশগুলোর কি কি আমাদের সাথে আছে। আমাদের চারপাশের দেশ আছে দুইটি, সেখান থেকে আমাদের সাথে ওদের বেশ কিছু রাজ্যের সীমান্ত সম্পর্ক আছে, এটা জানবো। তার আগে একটু সাবধান করতে চাই, আপনারা যারা বিসিএস বা অন্য চাকরি পরীক্ষার রিটেন পরীক্ষা দেন তখন একটা প্রশ্ন আপনারা ফেস করেন, বাংলাদেশের ভৌগোলিক গুরুত্ব ব্যাখ্যা করুন। তখন কিন্তু এই ছবিটা মাস্ট মাথায় রাখবেন। কিন্তু এ ধরনের একটা ছবি এঁকে যদি বাংলাদেশের অবস্থানের ব্যাখ্যা করতে পারেন বা ভূরাজনৈতিক গুরুত্বের ব্যাখ্যা করতে পারেন, আপনাকে বেশ ভালো করেই পরীক্ষক বিবেচনা করবেন। আমরা যখন পরীক্ষা দিয়েছি বিসিএসের রিটেনে তখন আমরা এইভাবেই দিতাম, আই থিঙ্ক পরীক্ষক সেটাকে ভালোভাবে নিয়েছিলেন। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের চারপাশে দুটো দেশ আছে এবং একটা সাগর আছে, উপসাগর, বঙ্গোপসাগর। এই বে অফ বেঙ্গল কিন্তু বিশ্বের সবচেয়ে বড় বে, মানে উপসাগর। উপসাগর দুই ধরনের হয়, একটা হচ্ছে গালফ, একটা হচ্ছে বে। বের মধ্যে সবচেয়ে বড় হলো বে অফ বেঙ্গল, আর গালফের মধ্যে সবচেয়ে বড় হলো মেক্সিকো গালফ। সেগুলো আমরা ইন্টারন্যাশনাল যে ক্লাসগুলো আছে মানচিত্র রিলেটেড সেখানে আলোচনা করেছি, দেখে নিতে পারেন। ওকে, এবার আপনাদেরকে আমি বলবো একটু শক্ত হয়ে বসেন
শক্ত হয়ে বসে আমার যে ছবি আঁকবো সেই ছবি আঁকাটা ভালো করে দেখেন, ইনশাল্লাহ কাজে লাগবে। আপনাকে যদি বলা হয় বাংলাদেশের ভৌগোলিক অবস্থান দেখান, তখন আপনি ছবিটা আঁকবেন। ছবিটা আঁকার পাশাপাশি যে কাজটা করবেন কচি করে, সেটা হলো আপনি বাংলাদেশের চারপাশে কি কি লাগোয়া আছে সেটা দেখিয়ে দিবেন। এই যে আমি দেখানো শুরু করলাম, এই যে ঘুরেই পেঁচাই আসলো, এই যে দেখেন এইটাকে যদি আমি সবুজ করে দেই, অর্থাৎ এই যে বাংলাদেশের নিম্নাংশ থেকে একেবারে উত্তর অংশ পর্যন্ত একটা রাজ্য আছে ভারতের, এই রাজ্যটাকে বলা হয় ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ। কি বলা হয়? ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ। তাহলে বাংলাদেশের দক্ষিণে বে অফ বেঙ্গল, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, দুইটা দিক কাভার হয়ে গেল। দক্ষিণে বে অফ বেঙ্গল, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ কি শুধু পশ্চিমেই আছে না একটু করে উত্তরে আছে? হ্যাঁ, একটু করে উত্তরের দিকেও আছে। তাহলে এই উত্তরের দিকে আবার পশ্চিমবঙ্গটা আছে, আমরা ধরলাম। এই পশ্চিমবঙ্গ পার হয়ে এদিক দিয়ে এদিকে 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 ঘুরেই পেঁচাই একটু দূরে থেকে একটা রাজ্য ঘুরে আসছে। এই রাজ্যটার নাম হচ্ছে আসাম রাজ্য। কি রাজ্য? আসাম। তাহলে উত্তরে পাচ্ছি পশ্চিমবঙ্গ, এদিকে পাচ্ছি লাগোয়া আসাম। আর আসাম এদিকে মাঝখানে গ্যাপ করে চলে গেছে, এই গ্যাপটাকে বলা হচ্ছে মেঘালয়। কি বলা হচ্ছে? মেঘালয়। তাহলে আমরা বাংলাদেশের উত্তরে ভারতের তিনটি রাজ্য পাচ্ছি। কি কি? পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়। এই আসাম কিন্তু উত্তর থেকে ঘুরে পিছনের দিকে এসে পূর্ব দিকে আবার বাংলাদেশের সাথে লেগে গেছে, সুতরাং আমরা আবার পূর্ব দিকে বাংলাদেশের সাথে পাচ্ছি আসামকে। তাহলে পূর্বে পেলাম আসামকে, এদিক দিয়ে একটা রাজ্য আছে ত্রিপুরা রাজ্য। তাহলে আসাম পেলাম পূর্বে, ত্রিপুরা পাচ্ছি, আরেকবার পেয়ে যাব মিজোরাম রাজ্যটাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সাথে ভারতের লাগোয়া রাজ্য আছে পাঁচটি। কি কি? পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। তাহলে আমরা বাংলাদেশের প্রায় তিন পাশে ভারতের 5টি রাজ্য পেলাম। কিন্তু এ গেল ভারতের গল্প। আরও একটি দেশ তো আছে, সেই দেশটি হলো মিয়ানমার। তাহলে মিয়ানমারের আমাদের সাথে রাজ্য আছে 2টি। এদিক দিয়ে একটু করে আছে একটা রাজ্য, তার নামটা একটু ডিফারেন্ট টাইপের, কাচিন বা চীন রাজ্য। আর এদিক দিয়ে একটা রাজ্য আগে বলা হতো আরাকান, কিন্তু এখন বলে ওরা রাখাইন। আরাকান রাজ্যটা মুসলিম নাম বলে ওরা এটাকে পাল্টে দিয়ে রাখাইন করলো। তাহলে বাংলাদেশের সাথে মোট 2টো দেশ, ওই 2টো দেশের 7টি রাজ্য আছে, ভারতের 5টি, মিয়ানমারের 2টি। ভারতের 5টি আমরা জানি পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। মিয়ানমারের 2টি আমরা জানি কাচিন বা চীন এবং রাখাইন। ভারতের সীমান্তবর্তী 5টি রাজ্য পেয়ে গেলাম। এই রাজ্যগুলো আমাদের আরও একটা জায়গায় কাজে লাগবে, যেই বিষয়টা এখন আমাদের আলোচনা হচ্ছে। আমাদের আলোচনা কি হচ্ছে? আমাদের বাংলাদেশে বর্তমান সময়ে ছাত্র গণ অভ্যুত্থানের পরে সরকার পতন হলো, পতনের পরে নতুন সরকার গঠন করলো, নতুন সরকারের প্রধান হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি দেশে আসার আগেই ভারতের মনে একটা ভয় ঢুকিয়ে দিয়েছেন 7 সিস্টার্সকে নিয়ে। কেন ভয় পাচ্ছে ভারত 7 সিস্টার্সকে নিয়ে সেটা দেখেন। মূল ভারত এই জায়গায়, কিন্তু ভারতের এখানে আরও 7টা রাজ্য আছে যেগুলো ভারত থেকে অনেকটুকু দূরে। এই ভারতে আসতে গেলে এই দিক দিয়ে চিকেন নেক পার হয়ে আসতে হয়। চিকেন নেক মানে শিলিগুড়ি করিডোর, জায়গাটা ছোট। এইখান থেকে বাংলাদেশ এবং নেপালের মধ্যবর্তী ভারতীয় জায়গায়, এই জায়গায় দিয়ে আসতে হয়। এখন এখান থেকে ভারত যদি এখানে পরিষেবা পৌঁছাতে হয় তাহলে ভারতের অনেক কষ্ট হয় এবং সময়ও যায়। এজন্য ভারত বাংলাদেশের উপর দিয়ে ট্রানজিট চেয়েছে, বাংলাদেশের সরকার ট্রানজিট দিয়ে দিয়েছে। এখন জানি না ট্রানজিটের ভবিষ্যৎ কী হবে, আমরা আলোচনার সাথে সাথে ট্রানজিটের ইস্যুগুলো যুক্ত করবো ইনশাল্লাহ। তার আগে ফ্যাক্টটা একটু বুঝেন যে এইখানে মূল ইন্ডিয়া আর এখানে হচ্ছে 7 সিস্টার্স। যদি এই রাস্তাটা বন্ধ করে দেওয়া যায় তাহলে কিন্তু ওরা গেছে, মানে ভারত থেকে গেছে ওরা। এই জন্য ভারত ভয় পায়। বাংলাদেশের ইউনূস সাহেব প্রথমে এসেই ভারতকে একটু ধাক্কা দিলেন যে হ্যাঁ, তোমার যে জায়গাটা সেন্সিটিভ ওটা নিয়ে আমরা কিন্তু কিছু একটা করে ফেলবো, সুতরাং আমাদের বিষয়ে একটু কম নাক ছিটকাও, ঠিক আছে? একদিক থেকে পশ্চিমবঙ্গ, এদিক থেকে আছে 4টা। এখানকার 4টাকে যদি ধরি তাহলে এই 4টা বাদ দিলেও 7 সিস্টার্স হতে গেলে আরও 3টা রাজ্য লাগবে, অর্থাৎ 7 সিস্টার্সের রাজ্য আছে 7টা। এবার ব্যাপারটা ক্লিয়ার করে ফেলি। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যকে 7 সিস্টার্স বলা হয়।
ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যকে সেভেন সিস্টার্স বলা হয়। সেভেন সিস্টার্স বলার পিছনে যুক্তি হচ্ছে এই রাজ্যগুলোর কৃষ্টি কালচারের বেশ কিছু মিল রয়েছে, এই জন্য এদেরকে সেভেন সিস্টার্স বলা হয়। আমরা এখানে 4টা রাজ্য পেয়ে গেলাম, কি কি? আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। বাকি আছে 3টা, সেই 3টা দিয়ে একটা টেকনিক বানিয়ে দিচ্ছি। সেভেন সিস্টার্সের 7টি রাজ্য হলো আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। বাকি 3টি হলো নাগাল্যান্ড, অরুণাচল, মণিপুর। এই বিষয়টা একটু ক্লিয়ার রাখবেন যে 4টার সাথে আমাদের সীমান্ত সম্পর্ক আছে, 3টার সাথে নাই। তাহলে কোন 3টা? নাগাল্যান্ড, অরুণাচল, মণিপুর। আর 4টা হচ্ছে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। এখানে আরেকটা বিষয় গুবলেট বাঁধবে, ভারতের মোট সীমান্তবর্তী রাজ্য আছে আমাদের সাথে 5টি, পশ্চিমবঙ্গ সহ এখান থেকে 4টা। এখন এদের মধ্যে পার্থক্য হচ্ছে পশ্চিমবঙ্গ মূল ভারতের সাথে, আর এই 4টা হচ্ছে সেভেন সিস্টার্সের অংশ। তাহলে সেভেন সিস্টার্স থেকে আছে 4টা, এদিক থেকে আছে একটা, মোট 5টা। তাহলে কোয়েশ্চেন যেভাবে করুক আমরা বুঝে শুনে উত্তর করব। মোটে আছে 5টা, কিন্তু সেভেন সিস্টার্স থেকে আছে 4টা। ওকে, আসেন সেভেন সিস্টার্সের রাজ্যগুলো আরেকবার বলছি। আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল, মণিপুর। এখন এই নামগুলো আমাদের পরীক্ষার হলে মনে রাখতে কষ্ট হয়। সিস্টার্স শুনলেই কেমন যেন মনে পড়ে যায় 7 বোনের কথা। 7 বোন থেকে এক বোনের নাম নিলাম আমেনা। আমেনা অমিত্রিম। আমেনা মিন্স আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, অরুণাচল, মিজোরাম, ত্রিপুরা, মণিপুর। আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, অরুণাচল, মিজোরাম, ত্রিপুরা, মণিপুর। সেভেন সিস্টার্স, আমেনা অমিত্রিম। ব্যাপারটা সলভ হয়ে যাওয়ার কথা। সেভেন সিস্টার্সের ভৌগোলিক গুরুত্বটা একটু বুঝেই বলি। এই যে এদিক দিয়ে যাবে, চিকেন নেক পার হয়ে যাবে, এদিকে দেখেন ভুটান আছে। ভুটানের উপরে বড় সড়ো একটা দেশ, এশিয়ার সবচেয়ে বড় দেশ চায়না। এই ভুটানের এই জায়গাতে একদম সীমান্তের কাছাকাছি, একদম কাছাকাছি একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে ডোকালাম। জায়গাটার নাম হচ্ছে কি? ডোকালাম। এই ডোকালাম জায়গাটা নিয়ে চীনের সাথে ভারত এবং ভুটানের বিরোধ চলছে। ভুটানের জায়গা চীন দখল করতে চায়। চীন দখল করলে ভারতের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভারতের চিকেন নেক তখন চীনের কাছাকাছি চলে আসবে। আর চীন যদি এই ভুটানের এই জায়গাতে এসে চিকেন নেকের কাছাকাছি যদি ঝামেলা করতে চায়, তাহলে সেভেন সিস্টার্সের যেই সব রাজ্যগুলো আছে স্বাধীনতা চায়, তারা একটা সুযোগ পেয়ে যাবে এবং তারা গেরিলা হামলা করে বা ওরা যে কোনোভাবে সরকারের সাথে অসহযোগিতাপূর্ণ আচরণ করে, অসহযোগ আন্দোলন করে অনেকেই স্বাধীনতার জন্য যুদ্ধ শুরু করে দিবে। অনেকগুলো রাজ্যই চাচ্ছে ওরা স্বাধীন হয়ে যাবে। এই জন্য ভারতের কাছে এই চিকেন নেক পয়েন্টটা বেশ গুরুত্বপূর্ণ। এই রাস্তাটা যদি ব্লক করে দেয় তাহলে কিন্তু ভারতের সাথে এই অংশের যোগাযোগ বন্ধ হয়ে যাবে। এই জন্য চিকেন নেক নিয়ে ভারত কিছুটা কোণঠাসা বর্তমান সময়ে, এটা মাথায় রাখবেন। এরপরে এই চিকেন নেক পার হলে কিন্তু নেপাল, এই বাংলাদেশ থেকে নেপাল, মাঝখানে চিকেন নেক। এই প্রসঙ্গ যখন চলে আসে তখন ইন্টারন্যাশনালে একটা পড়াই দিব, সেটা হলো গোল্ডেন ওয়েজ নামে একটা টার্ম আছে ইন্টারন্যাশনাল রিডিংসে। সেটা হলো বিশ্বের মাদক চোরাচালানের জন্য একটা জায়গা আছে বা একটা রাস্তা আছে। রাস্তাটা কোথায়? রাস্তাটা হচ্ছে এখানেই। ব্যাখ্যা দিচ্ছি। মাদক আফিম চোরাচালান এই বিষয়টাকে গোল্ডেন দিয়ে বোঝানো। যদি গোল্ডেন দিয়ে কোনো একটা ভৌগোলিক অবস্থানের নাম শুনেন তখনই বুঝে নেবেন ওখানে নিঃসন্দেহে এই ধরনের নেতিবাচক কিছু একটা আছে। সুতরাং এই যে বাংলাদেশ থেকে নেপাল যাবে, এই জায়গাটার এদিক দিয়ে ভদ্রপুর বলে একটা জায়গা আছে, ভদ্রপুর স্থলবন্দর বা কিছু একটা। অর্থাৎ বাংলাদেশের বাংলাবান্ধা থেকে নেপালের ভদ্রপুরে যাবতীয় অভদ্র কাজ হচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে পৃথিবীর অন্যতম একটা মাদক চোরাচালানের জায়গা। এই জন্য এটাকে বলা হয় গোল্ডেন ওয়েজ। কি বলা হয়? গোল্ডেন ওয়েজ। তাহলে গোল্ডেন ওয়েজে দেশ কয়টা? 3টা। কি কি? বাংলাদেশ, ভারত, নেপাল। বাংলাদেশ, ভারত, নেপাল, গোল্ডেন ওয়েজ। কোন রাস্তা দিয়ে যাচ্ছে? চিকেন নেক পার হয়ে যাচ্ছে। তাহলে এটা বেশ গুরুত্বপূর্ণ একটা জায়গা। আমি আশা করছি যে বিষয়গুলো আপনাদেরকে আমি আজকে ক্লাসে উপস্থাপন করার প্ল্যান নিয়েছিলাম সেগুলো পুঙ্খানুপুঙ্খ আমি আলোচনা করার চেষ্টা করেছি। এখান থেকে পরীক্ষা অনেকগুলো প্রশ্ন পাবেন। আমি প্রত্যেকটা প্রশ্নই আপনাদের মনে রাখানোর মতো করে উপস্থাপন করেছি। আমরা নেক্সট ক্লাসে আবার কথা বলবো কোনো একটা টপিক নিয়ে। তার আগে এই ক্লাসটি দেখতে থাকুন আর সব সময় সঙ্গে থাকুন। দোয়ায় থাকুন, দোয়ায় রাখুন। আসসালামু আলাইকুম।